ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন। হাসিনা ছিলেন পুলিশের বাপ মা, তার নির্দেশ ছাড়া গুলি করতে পারে না পুলিশ। তারেক রহমান জুলাই অভ্যুত্থানের নেপথ্যের স্থপতি। 12 দলীয় জোটে যুক্ত হচ্ছে আরও এক দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2026 সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যাতে নির্বাচন কমিশন আগামী রমজানের আগেই 2026 সালে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে পারে। আজ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তির দিন রাত 8টা 20 মিনিটে এ ভাষণ দেন তিনি। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করে এই ভাষণ। তার আগে বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকার দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। ভাষণে তিনি বলেন, সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠান এই 3টি বিষয়ই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। প্রধান উপদেষ্টা বলেন, এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা, নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অধ্যাপক ইউনুস বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। তিনি স্মরণ করিয়ে দেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর মধ্য দিয়ে প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে আওয়ামী লীগের। এর মাত্র 3 দিন পরেই অন্তর্বর্তী সরকার গঠিত হয় অধ্যাপক ইউনুসের নেতৃত্বে। এরপর থেকেই বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছিল। রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত আন্দোলন সংগ্রামের মধ্যে অধ্যাপক ইউনুস লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। গত 11 জুন ওই বৈঠকের পর একটি যৌথ ঘোষণায় বলা হয়, 2026 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবে সরকার। আজ সেই ঘোষণার ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন আয়োজনের কথা জানালেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সব নাগরিক যেন একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে যেতে পারে, সেজন্য সবার দোয়া চান তিনি। সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়, সেজন্য সব ধরনের সাহায্য সহযোগিতা দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, এবারের নির্বাচন যেন আনন্দ, উৎসব, শান্তি, শৃঙ্খলা, ভোটার উপস্থিতি ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সে লক্ষ্যে আগামীকাল থেকেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করা হবে। তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণে গত 15 বছর ধরে নাগরিকরা ভোট দিতে পারেনি। এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দসহ মহা আনন্দে ভোট দিতে চাই। জীবনে যারা প্রথমবার ভোট দিবে তারা নানা উৎসবের মধ্যে দিয়ে ভোটকেন্দ্রে যাবে, এই দিনটি স্মরণীয় করে রাখতে। নতুন নারী ভোটার, নতুন পুরুষ ভোটার অনেকে এমনও থাকবেন যারা 15 বছর আগেও ভোট দেওয়ার যোগ্য হলেও কোনোদিন ভোট দিতে পারেননি। আসবে তারা যারা 10 বা 5 বছর আগেও ভোট দিতে পারেনি। আর আসবে সেই ভাগ্যবান দল যারা প্রথমবার ভোটার হওয়ার সঙ্গে সঙ্গে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। নির্বাচনের দিনকে ঈদের মতো উৎসবে পরিণত করতে চান বলে জানান অধ্যাপক ইউনুস। তিনি বলেন, এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে। আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। তিনি আরও বলেন, দেশের ইতিহাসে যত বড় সংঘাত সহিংসতা ঘটেছে তার প্রায় সবকটি নেপথ্যে ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে কোনো দল গায়ের জোরে ক্ষমতায় এলে তার চূড়ান্ত পরিণতি কী হতে পারে তা জুলাই অভ্যুত্থান দেখিয়ে দিয়েছে। তিনি বলেন, আমরা ইতিহাসের কোনো কলঙ্কিত অধ্যায়ের পুনরাবৃত্তি চাই না। প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে সক্রিয়। দেশের বাইরে বসে এবং দেশের ভিতরে থেকেও তারা নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়ে দিতে।
এই বিষয়ে সবাইকে সতর্ক করে অধ্যাপক ইউনুস বলেন, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করার সুযোগ না পায়। মাথায় রাখতে হবে, পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইবে, কিন্তু একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হলে অপশক্তির পরাজয় নিশ্চিত হবে। নির্বাচন সংক্রান্ত বিষয়ে নাগরিকদের মতামত সংগ্রহে প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটি অ্যাপ তৈরির উদ্যোগ নিচ্ছি। খুব শীঘ্রই এটি চালু হবে। আপনারা আপনাদের পরামর্শ, মতামত, আশঙ্কা এবং উদ্যোগের কথা এই অ্যাপের মাধ্যমে আমাদের জানাবেন। আমরা তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার আহ্বান, আপনাদের নির্বাচনী ইশতিহারে যেন তরুণ ও নারীরা উপেক্ষিত না হয়। মনে রাখবেন যে তরুণীরা বাংলাদেশকে বদলে দিয়েছে, তারাই বিশ্ব বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আপনারা তাদের সেই সুযোগ দিন। শেষে তিনি বলেন, আগামী নির্বাচনে সবাই নিরাপদে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিবে, এ নিয়ে কারো কোনো আপত্তির সুযোগ থাকবে না। আমরা সবাই সবার পছন্দের প্রতি সম্মান দেখাবো, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। হাসিনা ছিলেন পুলিশের বাপ মা। এই প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন পুলিশের বাপ মা। তার নির্দেশ ছাড়া পুলিশ গুলি করতে পারে না। তারই নির্দেশে এমনভাবে গুলি করে হাজার হাজার মানুষকে পুলিশ আহত ও নিহত করেছে। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় এসব অভিযোগ করেছেন প্রসিকিউশনের তৃতীয় সাক্ষী, পুলিশের গুলিতে চোখ হারানো পারভিন। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ নিজের জবানবন্দিতে এ বক্তব্য দেন তিনি। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চে সাক্ষ্য দেন ৮ মাসের অন্তঃসত্ত্বা ২৭ বছর বয়সী পারভিন। তার আগে প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন ঢাকা কলেজের শিক্ষার্থী ২৫ বছর বয়সী আবদুল্লাহ আল ইমরান। জবানবন্দিতে তিনি জানান, পঙ্গু হাসপাতালে গিয়ে শেখ হাসিনাকে নো রিলিজ, নো ট্রিটমেন্ট নির্দেশ দিতে তিনি নিজে শুনেছেন। এই 2 সাক্ষীর জবানবন্দি শেষে জেরা করেন পলাতক শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিয়োগিত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। এরপর আগামী ৬ আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এদিন প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী MH তামিম, BM সুলতান মাহমুদ, আব্দুস সাত্তার পালোয়ান সহ অন্যান্য সদস্যবৃন্দ। জানা গেছে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অন্তত 4টি মামলার বিচার কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যে কাজ করছে প্রসিকিউশন। এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও মামলাগুলোর সাক্ষীরা যেন যথাসময়ে ট্রাইব্যুনালে হাজির হন, সেই বিষয়েও কার্যক্রম চলছে। ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 4টি মামলার অভিযোগ আমলে নিয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ এবং চানখারপুলে 6 হত্যা মামলার অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার মামলায় সাক্ষ্য গ্রহণ চলমান, আর বাকি 2টি মামলা অভিযোগ গঠনের প্রক্রিয়াধীন। ট্রাইব্যুনালে দাখিল করা এই 4টি মামলার মধ্যে একটিতে শেখ হাসিনা প্রধান আসামি হিসেবে রয়েছেন। তারেক রহমানই জুলাই আন্দোলনের স্থপতি। এই প্রসঙ্গে নেপথ্যেই তিনিই ছিলেন মূল চালক। বাংলাদেশের মাটিতে অনুপস্থিত থাকলেও লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূর থেকে নেতৃত্ব দিয়েছেন জুলাই গণ আন্দোলন। সার্বক্ষণিক পর্যবেক্ষণ, সময়োপযোগী কৌশলগত নির্দেশনা এবং লক্ষ্যভিত্তিক নেতৃত্বে তিনি দেশের জনগণকে একত্র করেছেন একটি স্পষ্ট লক্ষ্যে, স্বৈরাচার পতন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। একটি নিপীড়িত রাজনৈতিক পরিবার। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী, আর তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন নির্বাসনে। আরেক সন্তান আরাফাত রহমান দুঃখজনকভাবে জীবন হারান। এই পরিবার বারবারই ক্ষমতাসীন দলের হিংসার শিকার। 15 বছরের প্রতিরোধ আজ জাতীয় আন্দোলনে। প্রথমে খালেদা জিয়া, পরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এক দীর্ঘ ও ধারাবাহিক প্রতিরোধ গড়ে তোলে শেখ হাসিনার একদলীয় শাসনের বিরুদ্ধে। এই আন্দোলন শেষ পর্যন্ত রূপ নেয় শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত কোটা সংস্কার আন্দোলনে। তারেক রহমানের দূরদর্শী কৌশলই সেটিকে পরিণত করেছে জাতীয় গণ অভ্যুত্থানে। 2022-এর 30 ডিসেম্বর বিএনপি দেয় 10 দফা। 2023-এর 12 জুলাই 1 দফা দাবিতে তারা দাবি তোলে শেখ হাসিনার পদত্যাগ।
40-এরও বেশি রাজনৈতিক দল আন্দোলনে যোগ দেয়। রাজপথে নামে লক্ষাধিক মানুষ। হাজারো নেতাকর্মী গুম, গ্রেফতার, রাষ্ট্রীয় সহিংসতার শিকার। 50,000-এরও বেশি মামলায় অভিযুক্ত হয় বিএনপি নেতারা। নির্বাসনে থেকেও নেতৃত্ব ছাড়েননি তারেক রহমান। তিনি বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করেন, নির্বাচন বর্জনের আহ্বান জানান, আন্দোলনের গতি ধরে রাখেন। ফেসবুকের মাধ্যমে বারবার বার্তা দেন জনগণকে। শিক্ষার্থী আন্দোলনের সময় তিনি আহ্বান জানিয়েছিলেন, ছাত্রদের পাশে দাঁড়ান, চুপি চুপি, ব্যানার ছাড়া। এ আন্দোলন বিএনপির নয়, জাতির। দলীয় তথ্য বলছে, জুলাই অভ্যুত্থানে শহীদ হন 734 জন। এর মধ্যে 423 জন বিএনপি, 144 জন ছাত্রদল। প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তারেক রহমান। কোনো কৃতিত্ব দাবি করেননি তিনি নিজে, বরং ছাত্রদের সাহস আর নেতৃত্বকেই দিয়েছেন সর্বোচ্চ গুরুত্ব। আন্দোলনের শুরুতেই তিনি সতর্ক করেছিলেন, শেখ হাসিনাকে সরে যেতেই হবে, নইলে গণবিস্ফোরণ অনিবার্য। তারেক রহমানের ধারাবাহিক বার্তায় প্রতিটি তারিখে ছিল প্রতিরোধ, আশাবাদ এবং আহ্বান। 16 জুলাই নিহত ছাত্রদের জন্য শোক। 17